কি ক্ষমতা আছে আমাদের উপদেষ্টাদের যে রাষ্ট্রের এই নীতি রেডিক্যালি আমাদের প্রত্যাশা মতো পরিবর্তন করবে? না, কোনো ক্ষমতা নাই। যারা কাণ্ড জ্ঞান আছে তাদের তারা বুঝে এটা চালাবে, বাড়িধারা থেকে আসবে অথবা এটা দিল্লি থেকে আসবে। আইনের দ্বারা আপনি অ্যাসেট রিকভারি করতে পারবেন না, আপনি তাদেরকে ক্রিমিনাল বানিয়ে অ্যাসেট রিকভারি করতে পারবেন না। অনলি পসিবল যেখানে সফল হয়েছে থ্রু নেগোসিয়েশন। যে ভাই তুমি 100 কোটি টাকা নিয়ে ঠিক আছে, 80 কোটি টাকা ফেরত দেয়, 20 কোটি টাকা আমি কিছু করবো না। আপনি কর্পোরেশনকে বাদ দিয়ে কিছু করতে পারবেন না, ক্যাপিটালের জগতের বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না, ইউ ক্যান স্টেপ আউট অফ ইট। তাহলে এই ক্যাপিটালকে আপনি নিয়ন্ত্রণ কি করে করবেন? তাকে কি করে আপনার কাজে ব্যবহার করবেন? তাহলে আপনাকে যারা বাইরে থেকে বিনিয়োগ রিয়েলি এনেছে বাংলাদেশে, এদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কি হবে? সকলকে যদি আপনি লুট তরাজের কথা বলে বাদ দেন, ও তো 1 বছর পরে ক্ষমতা আসতে সেটা বাদ পারে, আপনি ঠেকাতে পারবেন? যদি আপনি প্রমাণ করতে না পারেন কোন আইনের ভিত্তিতে আপনি তাদের টাকা অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছেন, সরকার চলে যাওয়ার পরপরই বাংলাদেশের বিরুদ্ধে মামলা করবে, এই টাকাগুলো কে দেবে বলেন? কৃষির তো কোনো কমিশন নাই। আপনি কৃষি মন্ত্রণালয় বলে কিছু একটা আসে কিনা কোনো টের পান আপনারা? অন্তত নিদেন পক্ষে পেস্টিসাইড বন্ধ করা, কৃষি উৎপাদন বাড়ানো, এই দেশের লোকগুলোকে অন্তত আগামী 3-5 বছর যেন তারা নিজেরা করে খেতে পারে, এই ব্যবস্থাটা করতে পারতাম না এত বড় গণঅভ্যুত্থানের পরে। এটা তো খুব ইজি ছিল। এবং ট্রাম্প তো এখন পরিষ্কারই বলতেছে কি, ভেনেজুয়েলা দখল করছে, সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, মানে আন্তর্জাতিক আইন বলেও কিছু নেই। ইতিমধ্যে সাকাত এখানে আসে, ইতিমধ্যে আমাদের সরকার চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ওই যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, সেখানে সে যোগদান করেছে, আগ্রহ প্রকাশ করেছে। মানে আমরা এই যে গাজাকে ধুলায় মিশিয়ে দিলাম, এই যে মানুষগুলোকে গণহত্যা চলো চোখের সামনে, এই নীতিগত দিকটাও আমরা অ্যাড্রেস করার মতো একটা সমাজ আমরা গড়ে উঠিনি, আমাদের বুদ্ধিজীবী শ্রেণী গড়ে উঠে নেয় যে আপত্তি করতে পারে। স্টেবিলাইজেশন ফোর্স এসেনশিয়ালি সার্ভিং দ্য পারপাস অফ ইউএসএ অ্যান্ড ইসরায়েল। আমাদের সমাজে কোনো প্রতিবাদ দেখেছেন? আমাদের এখানে এত বড় বড় ইসলামী দল আছে, কোনো প্রতিবাদ দেখেছেন? আমরা সরকার গঠন করলাম, কার সরকার? শেখ হাসিনার সরকার। নাম দিলাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না শুনে, ওকে একটা দিন 1 ঘন্টা টিকতে পারবে? বাড়িধারার কথা না শুনতে পারে, 1 ঘন্টা টিকতে পারবে? পলিটিক্যালি যদি আপনি গঠন করতে না পারেন, তো অর্থনৈতিক সংস্কার করে কি হবে? কি করে করবেন? আপনি তো ক্ষমতাই তো নাই। কারণ আপনার ক্ষমতা তো ইতিমধ্যে চলে গেছে কার কাছে? ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ইতিমধ্যে চলে গেছে IMF এর কাছে। এই সরকার টিকে থাকার জন্য IMF এর কাছ থেকে টাকা নিয়ে এসছে। আপনি কি করে চলবেন? তার ট্রেড পলিসি কি বদলাবে? WTO-তে সে সদস্য হতে কিছু বদলাতে পারবে না। আপনার কোনো পলিটিক্যাল পাওয়ার নেই, আপনার কোনো মিলিটারি পাওয়ার না। মিলিটারি একটা আসে, এখানে আসে আপনাকে গুলি করতে আর গুমফুন করতে আর আয়না ঘর বানাতে। এটা কি ইনস্টিটিউশন? আমরা একটা সেনা ইনস্টিটিউশন বানাতে পারি না। পোর্টকে আমরা দিয়ে দিচ্ছি বিদেশের কোম্পানির কাছে ইজারা। আমাদের তো ক্ষমতা বাড়াবার ব্যাপার আছে, তো আমরা বিদেশি কোম্পানিকে ইজারা দিচ্ছি, আমরা EPZ বানাচ্ছি, বিদেশিদের দিয়ে দিচ্ছি কোম্পানিগুলোকে। তো দরকারটা কি আপনার? আমরা রাষ্ট্র রাখবার দরকার নেই। আমরা জ্ঞান উৎপাদনের কোনো কাজ আমরা করি না। আমাদের এখানে যদি কোনো সায়েন্টিস্টরা থাকেন, আমি যে সায়েন্টিস্ট কাজ করছি, বাংলাদেশ এখনো পর্যন্ত প্রচুর সায়েন্টিস্ট আছেন, বিজ্ঞানীরা আছেন, কিন্তু আমাদের সরকার চালায় আমলারা। তারা বিজ্ঞানী কিছু বোঝে না, টেকনোলজি কিছু বোঝে না। ওরা একটা মাত্র জিনিস চায়, বড় বড় প্রকল্প, এবং বড় বড় প্রকল্পের একটা অংশ তারা পলিটিক্যাল পার্টিকে দেবে, একটা অংশ নিজেরা খাবে, আর একটা অংশ যারা দালালি করে এদেরকে তারা দেবে। এডুকেশন এটা সরাসরি রাজনৈতিক ক্ষমতা উৎপাদনের প্রক্রিয়া। আমি সচেতন করা, জনগণকে সচেতন করা, আগামী দিনে নতুন নেতৃত্ব তৈরি করা, এটা আমি করি শিক্ষা ব্যবস্থার দ্বারা, শিক্ষার মাধ্যমে। এটারই কোনো কমিশন। আপনি ট্যারিফ থেকে বাঁচতে গিয়ে আপনি সিক্রেটলি তার সঙ্গে আপনি ডিল করে আসলেন কি, আপনি অনেক জিনিস কিনবেন যেটা 10 গুণ বেশি দাম। তো কি লাভ হলো? আমাকে ব্যালেন্স পেমেন্টে কোনো লাভ হচ্ছে? আমি তো আসলে অনেকটা হংসের মধ্যে বকযথা, ঠিক না, এরকম একটা অবস্থা আছে। প্রধানত আমি সংস্কারের পক্ষের লোক না। আমি প্রথমে এই যে সংস্কার শব্দটা শুনলে আমি একটুখানি নার্ভাস হয়ে যেত, আমি কীভাবে কথাটা বলবো। কিন্তু তবুও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সমাজে যখন সংস্কার নিয়ে কথা হয়, তারা সর্বোচ্চ সমাজের যে চেতনা, সমাজে বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী, বিভিন্ন যারা আছে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়, রাজনীতি বলুন কি সামাজিক কর্মকাণ্ডে আছেন, তারা সকলে এর মধ্যে দিয়ে নিজেদের কথা ব্যক্ত করে। ফলে এটা শোনাটা খুব আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে যে কথাটা, যে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের মতো একটা পোস্ট কলোনিয়াল, একটা উত্তর উপনিবেশিক দেশ, এবং যারা নিউ লিবারেল ইকোনমিক পলিসি, মানে বিশ্বব্যাপী যে বাজার ব্যবস্থা, অবাধ বাজার ব্যবস্থা, কাঁচা খোলা বাজার ব্যবস্থার মধ্যে যেই রাষ্ট্রগুলো আছে, তথাকথিত রাষ্ট্রগুলো আছে,
তাদের দিক থেকে সমস্যাকে আমরা কী করে অ্যাড্রেস করব, এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ একটা কৌশলগত এবং নীতিগত প্রশ্ন। যে আমাদের কিছু গোড়ার কিছু প্রশ্ন তুললে না তুললে সংস্কারগুলি কিংবা গঠনগুলি এটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে এই, আমরা কিন্তু যদি আমরা আমাদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী বলি, তাহলে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে যে আমরা আদৌ একটি রাষ্ট্র গঠন করতে পেরেছি কিনা, প্রথম প্রশ্ন। সে 72 সাল থেকে শুরু করে 5ই অগস্টের পরও আমরা কোনো রাষ্ট্র গঠন করতে পারিনি। এবং আমাদের কেন পারিনি তার একটা সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তিক শ্রেণী যারা রাষ্ট্র গঠন করে সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক প্রকল্প, এটা জাস্ট হঠাৎ করে আসে না। সেটা আপনি ইউরোপের দিকে তাকান, তাদেরকে রেনেসা করতে হয়েছে, চিন্তার মেলা তর্ক বিতর্ক করতে হচ্ছে, রাষ্ট্র কাকে বলে, ক্ষমতা কাকে বলে, প্রশাসন কাকে বলে, এসব নিয়ে বিস্তর বিতর্ক করতে হচ্ছে। তাদের মতেস্কো এসছে, রুশো এসছে, হেগেল এসছে, কিন্তু আমাদের সমাজে এটা আসে না। কারণ আমরা একান্ত একটা গোলামের জাতি। আমরা বিদেশ থেকে যতটুকু শিখি ততটুকু আমরা মনে করি যে ওটাই আমাদেরকে প্রয়োগ করতে হবে, ওদের দিকে থেকে আমরা এটা করি। মানে আমরা ইংরেজের কলোনিয়াল যে প্রশাসন, তার যে কলোনিয়াল আইন, নেগোসিয়েটেড যে ইন্ডিপেন্ডেন্স হয়েছিল 47-এ, এটা এখনও কন্টিনিউ করছে। আমরা যে রাষ্ট্রে বাস করি এটা কলোনিয়াল রাষ্ট্র এসেন্সিয়ালি, আমরা কিছুই বদলাতে পারিনি। তাদেরই আইন, তাদেরই কথাবার্তা, তাদেরই চিন্তা, এমনকি ওয়েস্টমিনিস্টার ওদের যে কি বলে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটা আমরা রেখে দিচ্ছি। মানে আমরা এতই গোলামের গোলাম যে আমরা নতুন করে কিছু চিন্তা করতে পারি না, আমাদের কোনো ক্ষমতা নেই। তো এই একটা রাষ্ট্রে যে আছে এত দুর্বল একটা প্রতিষ্ঠান, আর আন্তর্জাতিকভাবে দেখুন বাস্তবতাটা এত বদলে গেছে, যদি একটু ধরে দিই আপনাদেরকে, আপনারা ধরতে পারবেন, বুঝবেন যে এই সময় এই তথাকথিত নেশন স্টেটও এখন ফাংশন করে না। কারণ যেটা কাজ করে এটা হচ্ছে কর্পোরেশন। একটা সময় যখন এই ক্যাপিটালিস্ট ইকোনমি ডেভেলপ করছিল, তার পাশাপাশি আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে। এখন আধুনিক রাষ্ট্র হয়ে গেছে ক্যাপিটালের সেলফ এক্সপ্যানশন এবং অ্যাকুমুলেশনের একটা মাধ্যম মাত্র। আর রাষ্ট্র ফাংশন করে শুধুমাত্র পুঁজির পরিবর্ধন এবং এই পুঁজি ভবনের প্রক্রিয়ার মধ্যে। আমাদের রাষ্ট্র সেখান থেকে ভিন্ন নয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র সেখান থেকে ভিন্ন নয়। আমি এখন একটা কথা বললে আপনি আমাকে পাগল বলবেন, কিন্তু একটু ভেবে দেখবেন পাশে গিয়ে, আমেরিকান স্টেট বলে কোনো স্টেট নাই। আমেরিকা কিন্তু জিম্মি ইসরায়েলের কাছে। এই যে আজকে যে গাজা চোখের সামনে এত গণহত্যা হয়ে হলো, ধুলায় মিশিয়ে দিল, কোনো খবর নেই। এবং ট্রাম্প তো এখন পরিষ্কারই বলতেছে কি, ভেনেজুয়েলা দখল করছে, সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মানে আন্তর্জাতিক আইন বলেও কিছু নেই। আপনি আপনার বাস্তব পরিস্থিতিটা আপনি ভেবে দেখেন। আমি ইতিমধ্যে সাকাত এখানে আসি, ইতিমধ্যে আমাদের সরকার চলে গেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ওই যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, সেখানে সে যোগদান করেছে, আগ্রহ প্রকাশ করে এসেছে। মানে আমরা এই যে গাজায় যে ধুলায় মিশিয়ে দিলাম, এই যে মানুষগুলোকে গণহত্যা চলে চোখের সামনে, এই নীতিগত দিকটাও আমরা অ্যাড্রেস করার মতো একটা সমাজ আমরা গড়ে উঠিনি, আমাদের বুদ্ধিজীবী শ্রেণী গড়ে উঠে নাই যে আপত্তি করতে পারে। স্টেবিলাইজেশন ফোর্স এসেন্সিয়ালি সার্ভিং দ্য পারপাস অফ ইউএসএ অ্যান্ড ইসরায়েল, আমরা ওখানে যাবার জন্য আগ্রহ প্রকাশ করছি। আমাদের সমাজে কোনো প্রতিবাদ দেখেছেন? আমাদের এখানে এত বড় বড় ইসলামী দল আছে, কোনো প্রতিবাদ দেখেছেন? কোনো প্রতিবাদ নেই। এই যে আপনার কি মার্চ টু গাজা করলো ইসলামিস্টরা, এই কোনো খবর নেই। তার আগে এরপরে কী করলো, মাজার ভাঙা শুরু করলো আর বাউলদের পেটানো শুরু করলো। এই তো আপনার সমাজ। তো এইখানে আপনি কি সংস্কারটা করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি একেবারে মূলত রাষ্ট্রের জায়গাটাতে আপনি এসে প্রশ্ন না করছেন, আপনি এই গঠনের প্রশ্নটাকে আপনি না আনছেন। তো আমি প্রথমত মনে করি যে আমাদের 5ই অগাস্টে যেটা আমার যে পজিশন, আপনার নিশ্চয়ই অনেকে একমত হবেন না, কোনো অসুবিধা নেই, আমরা আলোচনা করতে পারি। 5ই অগাস্টে একটা গণ অভ্যুত্থান হয়েছিল। বিপ্লব শব্দটা আমি অ্যাভয়েড করি, কারণ বিপ্লব শব্দটার অনেক তাৎপর্য আছে, এটা আলাদা মানে। এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান মানে গণ যাকে আমরা গণ বলি, পিপল বলি, সে প্রত্যক্ষভাবে তার ক্ষমতা দেখিয়েছে যে আমি ক্ষমতার উৎস এবং আমি কোনো আইন মানি না, আমি কোনো বিদ্যমান গঠিত ক্ষমতা যদি আমাকে শোষণ করে আমি মানি না। ফলে একটা কালেকটিভ ফোর্স আকারে সে নিজের ক্ষমতা সে দেখিয়েছে। এবং এরপরে যেটা হওয়া উচিত ছিল, আমাদের এখানে বুদ্ধিজীবী শ্রেণী কি পলিটিক্যাল পার্টি যেখান থেকে যারাই থাকেন না কেন সচেতন, তাদের উচিত ছিল তৎক্ষণাৎ এটাকে রিকগনাইজ করা এবং এটাকে যেটা হয় এই যে ইমার্জেন্সি, এই যে ঘটনাটা ঘটে,
রাজনৈতিক সাহিত্যে যারা আমার চেয়ে প্রাজ্ঞ আপাতত এখানে আছেন, নিরাপা আছে, রাজনৈতিক সাহিত্যে এবং আইনি সাহিত্যে এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, বা এই প্রথম কনস্টিটিউয়েন্ট পাওয়ার গাঠনিক ক্ষমতা জনগণ নিজের হাতে নিয়ে নিয়েছে, সে আর বিদ্যমান আইনের মধ্যে নাই সে। তার এই যে ক্ষমতা যখন জনগণ নিয়ে নিল, এই ক্ষমতাটা আবার চলে গেল শেখ হাসিনার হাতে। দিল্লি বসে নিয়ে আসে, ক্ষমতা চলে গেল হাসিনা। কি করে গেল? কারণ আমরা শেখ হাসিনার সংবিধানকে কি করলাম, আমরা তাকে রক্ষা করবার শপথ নিয়ে সরকার গঠন করলাম। কথাটা খেয়াল করেন, রাষ্ট্র কিন্তু গঠন করতে পারলাম। আমরা সরকার গঠন করলাম, কার সরকার? শেখ হাসিনার সরকার। নাম দিলাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। এটা অন্তর্বর্তী নয় না, ইভেন লিগেলি ওটা অন্তর্বর্তীকালীন সরকার না। কেন? ইন্টারিম গভর্নমেন্টের মানে হলো পুরনো ব্যবস্থা চলে গেছে, এখন নতুন ব্যবস্থা গঠিত হবে। এই যে পুরনো ব্যবস্থা চলে যাওয়ার পরে নতুন ব্যবস্থা গঠন করবার যে সময়কাল, এই সময়কালে যারা এই জনগণকে পরিচালনা করে এদেরকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে আমরা কি গঠন করেছি? আমরা একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করেছি। এই হলো আমাদের কীর্তি। আমরা এতগুলো ছেলে জীবন দিয়ে, এতগুলো ছেলে পঙ্গু হবার পরে আমরা একটা বিশাল কীর্তি নিয়ে আমরা হাজির হয়েছি। সেগুলো কি? আমরা একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। এখন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ইসরায়েল এবং আমেরিকাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোর্সে গিয়ে এখন সে যাচ্ছে। কারণ আমাদের এই রাষ্ট্র ভূরাজনৈতিক বাস্তবতা থেকে আলাদা নয়। একটা এর আগে বলছি, নিউ লিবারেল ইকোনমিক পলিসি থেকে আমি আলাদা নন। আপনি ক্যাপিটালের যে লজিক, গ্লোবাল ক্যাপিটাল যেগুলো ফাংশন করে তার বাইরে আপনি নন। আপনি কর্পোরেট স্বার্থ ছাড়া তার বাইরে আপনি কিছু চিন্তা করতে পারেন না। গণ যখন তার নিজের ক্ষমতা দেখালো 5ই আগস্টে, এটাকেও আপনারা কেউ রিকগনাইজ করতে পারলেন না। যখন রিকগনাইজ করতে পারেন নাই, এখন আপনারা ওই তরুণ বাচ্চারা যারা গণঅভ্যুত্থানটা করেছে ওদের দোষারোপ করছেন, এরা এনসিপি কেন করছে, এরা কেন টাকা খাচ্ছে, এরা কেন বসুন্ধরার কাছে যাচ্ছে, এরা কেন আমার কাছে যাচ্ছে। তো ওরা করবেটা কি? আপনারা তো কোনো সাপোর্ট দেন না, এরা আপনি তো কিছুই করেন না, তাদের কিছুই করি না আমরা কেউ। এখন কেউ একদিন যাচ্ছে জামাতে ইসলামীর সঙ্গে, কেউ আবার নতুন পার্টি, কালকে আমি ছিলাম তার নতুন পার্টি গঠন করছে। তারা এটা তো গঠনের সঙ্গে, পলিটিক্যালি যদি আপনি গঠন করতে না পারেন তো অর্থনৈতিক সংস্কার করে কী হবে? কী করে করবেন? আপনি তো ক্ষমতাই তো নাই। কারণ আপনার ক্ষমতা তো ইতিমধ্যে চলে গেছে কার কাছে? ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ইতিমধ্যে চলে গেছে IMF-এর কাছে। এই সরকার টিকে থাকার জন্য IMF-এর কাছ থেকে টাকা নিয়ে এসছে। আপনি কী করে চলবেন? তার ট্রেড পলিসি কী বদলাবে? WTO-তে সে সদস্য হতে কিছু বদলাতে পারবে না, তার কোনো ক্ষমতাই নেই। এই আমি জানি সাকাতে বসে আছে, উনি ভালো করে বলবেন, কোনো ক্ষমতা নেই গভর্নমেন্ট। তো এখন বাইরের থেকে হাউতাস করে তো লাভ নেই। তাহলে আমাদেরকে প্রথম এটার জন্য আমি অবশ্যই, আমরা সবাই যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকে এটার জন্য দায়ী। কারণ আমরা কী করে একটা রাষ্ট্র গঠন করতে হয়, তার পলিটিক্যাল প্রসেসগুলো কী, এটার সম্পর্কে আমরা কিছুই জানি না। এবং না জানার ফলে আমরা এত বড় একটা সুযোগ আমাদের হাতে এসেছিল 5ই আগস্টে। আমরা 5ই আগস্টের পরে আমরা 8 তারিখে আরেকটা, যেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল কাউন্টার রেভলিউশন, মানে সাংবিধানিক প্রতি বিপ্লব করে আমরা রাষ্ট্রকে আরও কয়েক বছর পিছিয়ে দিয়েছি। এবং এটা এখন সিম্পলি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ক্রীড়নক একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং এটাকে আপনি কী করে এখান থেকে মুক্ত হবেন এটা আমি শিওর না। আমার হাতে এই মুহূর্তে অল্পটা সময় এটা আমি ব্যাখ্যা করতে পারবো না। খালি আমার মিনতিটুকু এই যে আমরা যারা অল্প একটু একটু কথা বলার চেষ্টা করি, আমাদের কথাগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনলে আমরা অন্তত পথটা পাবো, কথা বলার সুযোগ পাবো। এই সরকারের সঙ্গে আমাদের বিরোধ নাই, কিন্তু এই সরকারকে আমরা দুর্ভাগ্যজনক আমরা শোনাতে পারিনি। যে কারণ এই সরকার অবৈধ সরকার, যেটা একটু দিরাবা বলেছে, লিগেলি তার কোনো বেসিস নেই। এবং আমি চিন্তিত, যদি ট্রাম্প এইভাবে আর্জেন্টিনা দখল করতে পারে, দিল্লিও বাংলাদেশ নিয়ে নিতে পারে যে কোনো। এই কথা বলে যে এটা তো ইললেজিটিমেট গভর্নমেন্ট। আমরা সরকারকে ফাঁসি জুড়ে দিতে পারি, কী করবেন আপনি? আপনার কোনো পলিটিক্যাল পাওয়ার নেই, আপনার কোনো মিলিটারি পাওয়ার না। মিলিটারি একটা আসে, এখানে আসে আপনাকে গুলি করতে আর গুমফুন করতে আর আয়নাঘর বানাতে। এটা কি ইনস্টিটিউশন? আমরা একটা সেনা ইনস্টিটিউশন বানাতে পারি না। তা এই একটা বিপদের মধ্যে আমরা আছি। তো এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমি তো কথা বাড়ালে তো আপনারা হয়তো রেগে যায়। আমি তো রাগাবার জন্য আসি, আমি রিয়েলি কিছু কথা শোনা দিয়েছি। আমি খুব ডার্ক, খুব অন্ধকার সময় দেখছি সামনে। সংস্কারের করার সুযোগ পাবেন কিনা আপনার বেশি শিওর। যদি আমরা সংস্কারের কথা আদৌ ভাবি, থিওরিটিক্যালি কিছু কথা বলতে পারি আমি। একটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে পারবো কিনা খেয়াল করুন। একটা হচ্ছে আমরা
পলিটিক্যাল সংস্কার আর করতে পারবো না, ইট ইজ গন। নির্বাচন আসছে, এটা অযথা এই কথা বলে কোনো লাভ নাই। এবং পলিটিক্যাল সংস্কার না করতে পারার প্রধান কারণ ডক্টর ইউনূস, কারণ তিনি জনগণের দ্বারা তিনি কিন্তু এসছিলেন, কিন্তু তিনি জনগণকে উপেক্ষা করেছেন, আমরা জনগণকে সম্পূর্ণ মুছে ফেলেছেন। তিনি এসে কথা বলা শুরু করেছেন যাদেরকে আমি বলি লুটেরা এবং মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, যারা এই নিউ লিবারেল ইকোনমিক পলিসি থেকে সুবিধাভোগী এবং এই বিদ্যমান রাষ্ট্রকে যারা টিকিয়ে রাখবে ক্ষমতায় এসে, এরাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সবচেয়ে বড় শক্তি হাজির হবে। সে ইসলামের নাম নিয়ে হতে পারে, অথবা সে লিবারেল ইকোনমি কি গণতন্ত্রের নামে হতে পারে, কিন্তু মূলত তারা যেটা করবে জনগণের বিরুদ্ধে, যে আমরা এই রাষ্ট্রকে ঠিক যেমনি আছে তেমনি এমন করে যে কোনো বিদেশি কোম্পানি, এই এনার্জি কোম্পানিগুলো দিয়েছেন আমরা, সে আপনি বড় বড় কোম্পানি আদানির কাছে আপনি দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন, আপনি এখন পোর্ট সাকারবা আছে, পোর্টকে আমরা দিয়ে দিচ্ছি বিদেশি কোম্পানির কাছে ইজারা। আমাদের তো ক্ষমতা বাড়াবার ব্যাপার আছে, তো আমরা বিদেশি কোম্পানিকে ইজারা দিচ্ছি, আমরা ইপিজেড বানাচ্ছি, বিদেশিদের দিয়ে দিচ্ছি কোম্পানিগুলোকে। তো দরকারটা কি আপনার? আমরা রাষ্ট্র রাখবার দরকারটা কি? কারণ এই দেশ হচ্ছে সস্তা শ্রম সরবরাহ করবার একটা রাষ্ট্র। কাঁটাতারের বেড়ার মধ্যে আমরা সস্তা শ্রম বেশি। এই সস্তা শ্রমটা কি, এটা আপনার যে কোনো গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে দেখে আসেন। কারণ আপনারা এখানে দেখতেছি সব এলিট এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকজন। তো সস্তা শ্রম দ্বারা কম দামে বাজারে বেচে এবং তারা বাঁচতেও পারে না। ওই যে টাকা মজুরি দেন, এই মজুরি দিয়ে সে কিন্তু নিজের শ্রমশক্তি 24 ঘন্টা পরে উৎপাদন করতে পারে না। তার পুষ্টি বলুন কি তার স্বাস্থ্য বলুন কি তার গৃহ অবস্থা বলুন, সে উৎপাদন করতে পারে না। আমরা গুলশান বনানীতে এবং মিলেট এডিল কাজটা এদের এই সস্তা শ্রম বেচার উপর নির্ভর করি। আমাদের কোনো ইন্ডাস্ট্রি নাই, আমরা জ্ঞান উৎপাদনের কোনো কাজ আমরা করি না। আমাদের এখানে যদি কোনো সায়েন্টিস্টরা থাকেন, আমি যে সায়েন্টিস্ট কাজ করছি, বাংলাদেশ এখনো পর্যন্ত প্রচুর সায়েন্টিস্ট আছেন, বিজ্ঞানীরা আছেন, কিন্তু আমাদের সরকার চালায় আমলারা। তারা বিজ্ঞানী কিছু বোঝে না, টেকনোলজি কিছু বোঝে না। ওরা একটা মাত্র জিনিস চায়, বড় বড় প্রকল্প, এবং বড় বড় প্রকল্পের একটা অংশ তারা পলিটিক্যাল পার্টিকে দেবে, একটা অংশ নিজেরা খাবে, আর একটা অংশ যারা দালালি করে এদেরকে তারা দেবে। এই 1 বছরে এই অভিজ্ঞতা আমার আরো ভালো হয়েছে। কি করে করে, কারণ এটা আগে বুঝতাম না, এখন ভালো বুঝতাম কি করে করে। বড় বড় কানে আপনার 200 কোটি 300 কোটি 500 কোটি টাকার প্রজেক্ট আনতে হবে, তারপরে নিজেরা ভাগাভাগি করে, ওটা কিন্তু কখনো জানা যায় পোষে না। তো আপনি এখানে কি সংস্কার করবেন? আপনি যদি রাষ্ট্রকে না বদলান, কি সংস্কার করবেন? এখনো পর্যন্ত আমাদের ইন্টেলিজেন্সের মধ্যে রাষ্ট্র এবং প্রশাসনের মধ্যে পার্থক্য দেখবেন না, কারো লেখার মধ্যে নাই। প্রশাসন এক জিনিস আর ক্ষমতা এবং রাষ্ট্র সম্পূর্ণ আলাদা জিনিস। ইটস এ লিগাল ইস্যু, ইটস এ কোশ্চেন অফ পাওয়ার, এবং ইটস এ কোশ্চেন অফ অর্গানাইজিং, ইটস এ কোশ্চেন অফ এডুকেটিং দ্য পিপল। লোককে শেখানো, সচেতন করা, রাষ্ট্র কাহাকে বলে বোঝানো এবং প্রশাসন কাহাকে বলে বোঝানো, দুটো আলাদা জিনিস। আমরা প্রশাসনকে রাষ্ট্র বলি, সরকারকে রাষ্ট্র বলি। এখন যেহেতু স্বাগত বা আসছে আমাদের বন্ধু, এখন হয়তো নাকি দেখতে তুলনা করবো, কারণ পুরো সরকার মানে কারণ আমি যে অবস্থা করি, আমরা যে তৈরি করেছি, আমরা তো তার হাত শক্তিশালী করি না। কারণ তিনি করবেনটা কি ওখানে গিয়ে? কারণ আপনি যদি সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না শুনে, ওকে একটা দিন 1 ঘন্টা টিকতে পারবে? বাড়িধারের কথা ডক্টর না শুনতে পারে, 1 ঘন্টা টিকতে পারবে না। সরকার তো বাড়িধারে যাবে। তবে আপনি এই পরিস্থিতিতে আমরা সংস্কার কী করবো? সেক্ষেত্রে আমার প্রস্তাবনা হচ্ছে এই ধরনের আলোচনাগুলো অবশ্যই চালিয়ে যাওয়া দরকার, এবং আমাদেরকে রিয়েলিটি চেক করা দরকার। আন্তর্জাতিকভাবে যে নিউ লিবারেল ইকোনমিক পলিসি এবং এর কারণে যে কর্পোরেট যে স্বার্থটা গড়ে উঠেছে পৃথিবীব্যাপী, এর বাইরে আমরা নিজের পক্ষে কোন কোন ক্ষেত্রগুলোর উপর আমাদের নজরটা তীক্ষ্ণ করতে হবে, কোন কোন ক্ষেত্রের উপর। একটা হচ্ছে ইমিডিয়েটলি ইকোনমিক ট্রান্সফরমেশনের জন্য যদি এই ব্যবস্থার মধ্যে আমরা কিছু একটা করতে পারি, সংস্কার যাই আদায় করতে পারি, ঠিক আছে, অসুবিধা কি? বাদাম যদি খেতে না পারি, অন্তত কি খোসাটা খাই। তার মধ্যে একটা হতে পারে, আমার দিক থেকে প্রস্তাবনা হবে, প্রথম আপনাদেরকে ফোকাস করতে হবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর সংস্কার। কারণ ক্যাপিটাল ফাংশন করবে আন্তর্জাতিকভাবে অনলি থ্রু ব্যাংক, এবং তার পাশাপাশি বিভিন্ন অর্থনৈতিক যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে সরকার। আমি ডিটেলে যাবো না, খালি আমি তালিকা দিয়ে যাবো, যেহেতু ওনারা কথা শুনবো, আমরা শোনা দরকার। 2 নম্বর যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে
এই ব্যাংক এবং এইগুলোর পাশাপাশি আমাদেরকে যেটা মেজর এরিয়া সেগুলো এনার্জি। কারণ এনার্জিতে এই পর্যন্ত যত আপনার দুর্নীতি হয়েছে এটা অসম্ভব রকম দুর্নীতি, এবং টাকা এখান থেকে পাচার করা হয়েছে বিলিয়ন্স অফ ডলার টাকা। এখন এই টাকা যদি ফেরত আনতে চাই তাহলে 3 নম্বর যে ক্ষেত্রের উপর আমাদের মনোযোগ দিতে হবে সেটাকে বলে অ্যাসেট রিকভারি। আমরা কি করে এটা রিকভার করতে পারবো? এটা কি পসিবল? আমার উত্তর পসিবল। এটা এখনো অ্যাসেট রিকভারি করার মতো আপনার অন্তত ক্ষমতা আছে। এতে অ্যাসেট রিকভারি মানে শুধুমাত্র আইনের দ্বারা, শুধুমাত্র এই অভিযোগ করে কি তাদের বিরুদ্ধে মামলা করে আপনি কিছু করতে পারবেন না। এখন সিরিয়াস আরেকটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমি এনার্জি নিয়ে কাজ করছি, যে আপনি যারা ঋণী এখান থেকে আপনি আদানির টাকা সব শোধ করে দিয়েছেন। খেয়াল করে আদানির কাছে সবচেয়ে অতিরিক্ত বিদ্যুতের দামে টাকা আনছেন, বিদ্যুৎ কিনেছে, আদানির টাকা শোধ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, ওদের টাকা কিন্তু আপনি দিচ্ছেন না। আপনি কিন্তু ইলেকট্রিসিটি ইতিমধ্যে কিন্তু সংকটের মধ্যে ছেড়ে দিচ্ছেন বাংলাদেশে। এবং শুধু তাই না, আমার কাছে কানে এসছে, সত্য কিনা আমি জানি না, আমি নিশ্চয়ই আমি বিনয়ের সঙ্গে বলবো যে আমাদের যিনি এখন এই শক্তির দিকটি এনার্জি সেক্টরে তিনি দেখছেন, তিনি যোগাযোগ রাখছেন সেই সকল সংগঠনগুলোর সঙ্গে যারা আরইবি বিদ্যুৎ যে বিতরণের যে প্রতিষ্ঠানের মধ্যে যেসব কর্মীরা এর আগে হরতাল করেছে, ধর্মঘট করেছে। কারণ এটা তো বিদ্যুতের সরবরাহ পাওয়াটা আমাদের নাগরিক অধিকার। সেখানে কোনো হরতাল করা, সেখানে কোনো রকম ধর্মঘট করা বেআইনি। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি তাদের প্রতি একটা সমর্থন তার মধ্যে রয়েছে, এবং আরইবিকেও 4টা কোম্পানিতে, আরইবি যা আছে 4টা কোম্পানিতে ভাগ করে দেবার যে প্রস্তাবনা, আন্তর্জাতিক প্রস্তাবনা, তার মধ্যে তারা ঢুকে পড়েছে। তার মধ্যে আমাদের এই 1 বছরে কিন্তু আমরা মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে গেছি। আমি শুধু বিদ্যুৎ যদি আমরা হারা হয় এবং বিদ্যুতের উপরে যে এত দাম দিয়ে জন্য বিদ্যুৎ কিনবে, তো বাংলাদেশের ইকোনমিক ফাউন্ডেশন উইল বি ফিনিশড, ইটস গন। 2 নম্বর, যেসব কোম্পানিগুলো চুরিদারি করেছে, ওকে আপনি চুরিতে করছেন, খুব ভালো কথা। পৃথিবীতে অ্যাসেট রিকভারি বলতে বোঝায় যে দেখো এদেরকে আইনের দ্বারা, আপনার আমার এর পরবর্তী আমি পত্রিকা বের করি, সাপ্তাহিক চিন্তা দেখবেন, ডিটেল আলোচনা করেছি। আইনের দ্বারা আপনি অ্যাসেট রিকভারি করতে পারবেন না, আপনি তাদেরকে ক্রিমিনাল বানিয়ে অ্যাসেট রিকভারি করতে পারবেন না। অনলি পসিবল যেখানে সফল হয়েছে থ্রু নেগোসিয়েশন। যে ভাই তুমি 80 কোটি টাকা নিয়েছো, 100 কোটি টাকা নিয়েছো, ঠিক আছে 80 কোটি টাকা ফেরত দাও, 20 কোটি টাকা আমি কিছু করবো না। কিন্তু আপনি কি করছেন? মামলা দিচ্ছেন, দুদক থেকে মামলা দিচ্ছেন, কিন্তু মামলা প্রমাণ করতে পারছেন না, কারণ আপনার কোনো এভিডেন্স না। এভিডেন্স পাওয়াটা সহজ না। আপনি যে টাকা পাচার করছেন বুঝতেছেন যে আপনি, ঠিক আছে আমরা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্ডেক্স থেকে দেখতে পাচ্ছি, প্রমাণ কি করে করবেন আদালত? এত সহজ না। আর আপনি যদি প্রমাণ না করতে পারেন, ঠিক নাইকোর মতো কিন্তু কোম্পানিগুলো কিন্তু আপনার বিরুদ্ধে আপনার কিন্তু মামলা করবো, সেই মামলার টাকা কি সাকাত ভাই দেবে? আমাদের ব্যানার্জি যিনি আছেন এখন তিনি কি দেবেন? আমরা তো নাইকোর টাকা দিয়েছি এর আগে। তাহলে এই যে অব্যবস্থাপনা, এই যে আপনার সম্পূর্ণ আপনার ইগনোর করা, আপনাকে আসলে, তা আমরা তো বলেছি দুর্নীতি থেকে আমরা মুক্তি চাই, আমরা ডেফিনেটলি যেসব টাকা পাচার হয়ে গেছে এগুলো আমরা আবার ফেরত চাই। তাহলে অ্যাসেট রিকভারির কোন জায়গায় পৌঁছেছি আমাদের তা আলোচনা করা দরকার। সরি ভাই, শাকিল ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, আমি তাকে যোগ করছি না, সঙ্গে কিছু ক্ষেত্রে চিন্তার পার্থক্য আছে, অসুবিধা নেই। কিন্তু এগুলো হলো প্র্যাকটিক্যাল কাজ, যেগুলো আমাদেরকে মনোযোগ দিতে হবে, এবং সেটা হলে জনগণকে আমরা সচেতন করতে পারবো যে আমাদের যে সম্পদটা লুণ্ঠিত হয়েছে সেই সম্পদটা নিয়ে আসার ব্যবস্থা কীভাবে আমরা করতে পারি। এটা এই দেখেন অ্যাসেট রিকভারির ক্ষেত্রে এইটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। 3 নম্বর হলো যেসব কোম্পানিগুলো আসলে বিনিয়োগ এনেছে, যদি তারা বিনিয়োগ এনে থাকে বাংলাদেশে, আপনি তো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় যদি আপনি টিকে থাকতে চান, আপনার তো বিনিয়োগ লাগবে। আপনি যে বলতে পারেন যে ফরামাদা কর্পোরেট স্বার্থের বিপক্ষে সমালোচনা করছে, আপনি কর্পোরেশনকে বাদ দিয়ে কিছু করতে পারবেন না, ক্যাপিটালের জগতের বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না, ইউ ক্যান স্টেপ আউট অফ ইট। তাহলে এই ক্যাপিটালকে আপনি নিয়ন্ত্রণ কী করে করবেন? তাকে কি করে আপনার কাজে ব্যবহার করবেন? তাহলে আপনাকে যারা বাইরে থেকে বিনিয়োগ রিয়েলি এনেছে বাংলাদেশে, এদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কী হবে? সকলকে যদি আপনি লুটতরাজের কথা বলে বাদ দেন, ও তো 1 বছর পরে ক্ষমতা আসতে সেটা বাদ করে, আপনি ঠেকাতে পারবেন? ঠেকাতে পারছেন কোথাও?
ও তো আসবে, সে বিএনপি নামে আসুক, কে জামাতের নামে আসুক, ওরাই ক্ষমতায় আসবে। আমরা মাত্র 1 বছর ছিলাম কি 1.5 বছর ছিলাম, তারা আসলে তো সে একই জিনিস করবে। তাহলে সেই কারণে এখন এখানে ফোকাসটা থাকা দরকার, যেখানে আমরা সবচেয়ে বেশি আমরা বেনিফিটটা পেতে পারি একটা অ্যাসেট রিকভারির একটা জায়গাতে, এবং যারা সম্ভাব্য বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে পারে, আপনি তাদের যদি পুরো অ্যাকাউন্টকে আপনি ফ্রিজ করে রেখেছেন কোন আইনের ভিত্তিতে, যদি আপনি প্রমাণ করতে না পারেন যে তারা আসলে টাকা চুরি করে নাই, কোন আইনের ভিত্তিতে আপনি তাদের টাকা আপনি অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছেন? এটা আমি এখন সাবধানতা অ্যাজ এ ওয়ার্নিং টু ডক্টর ইউনূস এন্ড আদার্স। যদি আমরা এর জন্য আবার টাকা আমাদেরকে দিতে হয় আন্তর্জাতিক কোম্পানিগুলোকে, তাহলে এটা তো আমি বলতে পারি হ্যাঁ ঠিক আছে, আপনি যে বিদ্যুৎ আইন করেছেন, এই যে কোনো টেন্ডার ছাড়া বিদ্যুৎ, এটা আইন করেছেন, আপনি তো করেছেন, আপনার লোকে তো গিয়ে পার্লামেন্টে গেছে আইন করেছেন, তার জন্য তো কোম্পানি দায়ী না, তো কোম্পানি তো করে গিয়েটাই পড়বে। তো আপনি যে পুরো একে তো সে টাকা চুরি করে নিয়েছে, এখন আপনি যেহেতু তার অ্যাকাউন্ট ফ্রিজ করেন না, এখন সে এই সরকার চলে যাওয়ার পরপরই বাংলাদেশের বিরুদ্ধে সে মামলা করবে। এই টাকাগুলো কে দেবে বলেন আমাকে? আপনারা আমাকে বলেন কারা এই টাকা দেবে? আপনি তো এইসব তামাশা করতে পারবেন না রাষ্ট্র চালানোর নামে। ইউ হ্যাভ টু রিলি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে আপনি তো এগুলো করতে পারবেন না জনগণের যত বড় কথা। আমি খালি উদাহরণ দিচ্ছি, ছোট ছোট, আপনি বড় বড় এগুলো বিশাল এরিয়া। এরপরে একটা বছর গেল, খেয়াল করেন, আমরা কৃষি হলো আমাদের প্রাণের জায়গা, প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র কৃষি। কৃষির তো কোনো কমিশন নাই। আপনি কৃষি মন্ত্রণালয় বলে কিছু একটা আসে কিনা কোনো টের পান আপনারা? টের পাচ্ছেন? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো মানুষ, জাহাঙ্গীরকে ভালোবাসি আমি, তো উনার হাতে কৃষিটার একবার কি যুক্তি ছিল গত 1.5 বছর আমাকে বুঝে পারেন? আমরা কি অন্তত নিদেন পক্ষে পেস্টিসাইড বন্ধ করা, কৃষি উৎপাদন বাড়ানো, এই দেশের লোকগুলোকে অন্তত আগামী 3-5 বছর জন্য তারা নিজেরা করে খেতে পারে, এই ব্যবস্থাটা করতে পারতাম না এত বড় গণঅভ্যুত্থানের পরে? এটা তো খুব ইজি ছিল, এটা তো খুব ইজি ছিল। কৃষকরা গিয়ে আপনার কাছ থেকে টাকা লুট করবে না, কিছু করবে না, শুধু ওদের ব্যবস্থাটা করে দেবেন যে বাবারা তোমাদের যে ইজারা নিশ্চয়, তোমরা তোমাদের জন্মহাল, তোমাদের জমি, তোমরা খাস জমি যে এই ইজারা নিয়ে নিয়ে কোম্পানি যারা লুট করে এজারা দিয়েছে, এখান থেকে তোমাকে মুক্তি করে দিচ্ছে। এটা গণঅভ্যুত্থান হয়েছে, বেনিফিটটা তুমি নাও, আগামী 3 বছর 5 বছর তোমাকে আমি খাওয়াতে পারবো না, তুমি নিজে করে খাও, এটা তো করতে পারো। তাহলে এই যে আমরা চিন্তাই করি নাই, আমরা 11টার মতো কমিশন বানাইছি, তার মধ্যে কৃষি কমিশন নাই, আরো কি কি কমিশন কিছু নাই, যেগুলো মেজর। হ্যাঁ, শিক্ষা তো নাই, যে শিক্ষা হলো ক্ষমতার তৈরির একমাত্র মাধ্যম। এডুকেশন এটা সরাসরি রাজনৈতিক ক্ষমতা উৎপাদনের প্রক্রিয়া। আমি সচেতন করা, জনগণকে সচেতন করা, আগামী দিনে নতুন নেতৃত্ব তৈরি করা, এটা আমি করি শিক্ষা ব্যবস্থার দ্বারা, শিক্ষার মাধ্যমে। এটারই কোনো কমিশন নেই। প্রাইভেট শিক্ষা করে ফেলছে, প্রাইভেটাইজেশন। এখন ভাই সমালোচনা করেছে যে এটা একটা এনজিও সরকার, এটা ভুল। আমি এটা বলি, এটা অত্যন্ত ভুল কথা। এনজিওরা এই সরকারের কিচ্ছু না। এনজিওরা এজেন্ট দেয়, বলতে পারেন যে এটা অলঙ্কার আকারে করা আছে, ক্ষমতা এনজিওদের হাতে নেই। আর বাংলাদেশে উন্নয়নের যে নীতি, দেখেন, এটা কেন আমরা এনজিওদের সরকার বলতেছি? রাষ্ট্র তো আমরা বুঝি না, তাই তাদেরকে দেখি মনে হয় যে এটা এনজিওদের সরকার। যদি কিছু সেনাবাহিনীর লোক থাকতো সাকারদের মতন, বলতাম যে সেনাবাহিনীর সরকার, তাই বলতাম। কারণ আমরা যাই না তো রাষ্ট্র কাকে বলে, আমরা সরকার দিকে রাষ্ট্র বুঝি। তো কী ক্ষমতা আছে আমাদের রাষ্ট্রেতে, ভেতরে রাষ্ট্রের অভ্যন্তরে কী ক্ষমতা আছে আমাদের উপদেষ্টাদের যে রাষ্ট্রের এই নীতি রেডিক্যালি আমাদের প্রত্যাশা মতো পরিবর্তন করবে? না, কোনো ক্ষমতা নাই। যারা কাণ্ডজ্ঞান আছে তাদের তাহলে বুঝে এটা চালাবে, বাড়িধারা থেকে আসবে অথবা এটা দিল্লি থেকে আসবে, নাথিং ইন বিটুইন। আপনি এর বাইরে কিছু করতে পারবেন। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের তাহলে জনগণকে আগে সচেতন হতে হবে। আমরা যারা এই চারদিকে আছি, আমরা যারা একাডেমিক লেভেলে আছি, আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অত্যন্ত নিম্ন শ্রেণীর। প্লিজ এটা অ্যাকসেপ্ট করেন, এটা খারাপভাবে নেবেন নাকি ব্যক্তিগতভাবে, অত্যন্ত নিম্ন শ্রেণী। আমরা রাষ্ট্র সরকারের পার্থক্য বুঝাতে পারি না আমাদের বাচ্চা পোলাপানদের। এটা কোনো কথা হলো? তো এটা বুঝাতে না পারি, ফলে স্বভাবতই এটা একটা কাউন্টার রেভলিউশন দেশে চলে গেছে। কারণ বাচ্চারা গেছে, ক্ষমতা দেখছে, টাকার লোভ পাইছে কি লোভ পায়নি, ওরা মনে করছে ঠিক আছে এটাই বোধহয় সরকার, এটাই বোধহয় রাষ্ট্র, তারা কিছু এটা করতে পারবে। আমরা তো কিছুই বুঝাতে পারিনি।
এখন তারা নির্বাচনে যে তুষার আছে, এখন তারা নির্বাচনে ঢুকে গেছে। তুষারের মতো এত বড় একটা ইন্টেলেকচুয়াল, ইয়াং ইন্টেলেকচুয়াল কি নির্বাচন করা সম্ভব হয় বলেন? ও তো গেছে, সেটা আমাদের দোষ, আমরা বুঝতে পারিনি। ও করবে ঠিকই। আপনি কি প্রোটেকশন দিচ্ছেন তাকে? দেখিয়েছেন কোনো আমরা কোনো বুদ্ধিজীবী শ্রেণী যে না ঠিক আছে তুমি রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে থাকো? এটা আমাদের মূল কাজ, এবং আমরা আছি ইনস্টিটিউশন করে যতটুকু আছে ওর মধ্যে আমরা এই কাজটা করি। তো আমি মনে করি যে মোটা দাগে একটা হচ্ছে মুদ্রা ব্যবস্থাপনা, কারণ এর মাধ্যমে আন্তর্জাতিক পুঁজি কাজ করে। মুদ্রা ব্যবস্থাপনার ক্ষেত্রেও আমাদের ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রি। আরেকটা হচ্ছে পণ্য ব্যবস্থাপনা, আমদানি রপ্তানি, এটা করে আমাদের ট্রেড। এখন ট্রেডের দেখেন কি সমস্যা। আপনি একদিকে বলতেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ থেকে আপনি বাঁচতে চান, ভালো। আপনি ট্যারিফ থেকে বাঁচতে গিয়ে আপনি সিক্রেটলি তার সঙ্গে আপনি ডিল করে আসলেন কি আপনি অনেক জিনিস কিনবেন যেটা 10 গুণ বেশি দাম। তো কী লাভ হলো? আমাকে ব্যালেন্স পেমেন্টে কোনো লাভ হচ্ছে? আপনি একটা সস্তা পলিটিক্যাল স্টান্ট দেখাচ্ছেন আমাদের, কিন্তু আমাদের এই সরকারের কাছে যে সস্তা স্টান্ট দেখতে চাইনি। যদি না পারি তো না পারি, মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্যারিফ দিয়ে আমাকে মেরে ফেলতে, তো দেখছি তো গাজাতে সেটা জনগণ এটা বলি আমরা পারি নাই, কিন্তু আপনি এটা করলেন। তারপরে যে গাজার কথা একটু বললাম, এটা আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে তোষণ করছেন, এবং বিভিন্ন রকম ইন দ্য নেম অফ সিক্রেসি, রাষ্ট্রের এই গোপনীয়তার নামে আমরা অনেক কিছু আনতেছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, যেটা অত্যন্ত ক্ষতিকর। আমরা বিশাল হতো সয়াবিন দেখবেন যে এসে হাজির হয়ে গেছে, জিএমও সয়াবিন, এবং সয়াবিন জিএমও সয়াবিন খাওয়া মানে আপনি অটিস্টিক বাচ্চার সংখ্যা বাড়ানো বাংলাদেশে। আপনি বিষ খাবেন এই বাণিজ্য করতে গিয়ে, আপনি আমেরিকান কাছ থেকে তুলা কিনবেন অধিক দামে, আপনি ইন্ডিয়া থেকে আনতে পারেন, ইজিপ্ট থেকে আনতে পারেন। তাহলে ট্রেড খেয়াল করেন, ট্রেড হলো সংস্কারের জায়গা। অর্থনৈতিক ব্যবস্থা মানে ব্যাংক থেকে আরম্ভ করে যত ব্যবস্থা মানে যেখান থেকে ফাইন্যান্স কন্ট্রোল করা হয়, এটা করা এবং শেষ করবে। এবং এই আমরা দুটো জিনিস। 3 নম্বর শিক্ষার কথা বলেছেন, ডেফিনেটলি শিক্ষা সংস্কার। আমি জানি না শিক্ষা সংস্কারটাকে করে করবেন। আমি ইকোনমির উপর বেশি জোর দিতে চাইছি, এবং যেটা একটু আগে বলেছি অ্যাসেট রিকভারি, অ্যাটলিস্ট সেটা সাময়িক আমাদের একটু সুযোগ দেবে। অ্যাসেট রিকভারির সঙ্গে যুক্ত পুরো অ্যাগ্রিকালচার সেক্টর, এগুলো হলো আমাদের সংস্কারের দিক থেকে আমরা অত্যন্ত ভাইটাল জায়গা মনে করি। যদি এই সরকার এই অল্প সময়ের মধ্যে ইঙ্গিতও যদি কিছু দিয়ে দেয়, কিছু পদক্ষেপও দেয়, আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি চিরক্ষণ মনে রাখবো। সকলকে ধন্যবাদ।